বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত আমাদের বাদুল্লাহ একাডেমি কর্তৃক পরিচালিত ভার্চুয়াল বা রিটেন এক্সাম প্রিপারেশন। আজকে আমরা প্রধানত যে জিনিসটা আলোচনা করব সেটা হলো যে আমাদের পরীক্ষার শর্ট সাজেশন নিয়ে। আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছি এবং সেই সাজেশন অনুযায়ী আমরা ক্লাসও করিয়েছি ইতিমধ্যে। তো এই সাজেশনগুলোর মধ্য থেকে আরও একটু সংক্ষিপ্ত করা, এই সংক্ষিপ্ত করার ক্ষেত্রে কোন জিনিসগুলো আসতে পারে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমত আমরা সিপিসির শর্ট সাজেশন নিয়ে কথা বলতে চাই। সিপিসি, তো সিপিসিতে তোমরা জানো যে দুইটা প্রশ্ন থাকবে। তিনটা প্রশ্ন থাকবে, তার মধ্যে দুইটার উত্তর করতে হবে। হ্যাঁ, সিপিসিতে তিনটা প্রশ্ন থাকবে, তার মধ্যে দুইটির উত্তর করতে হবে। প্রত্যেকটা এখানে প্রশ্নের মান বন্টন কত? প্রত্যেকটা প্রশ্নের মান হলো 15। তার মানে এখানে দুইটার উত্তর করতে হবে, তিনটার মধ্যে দুইটার উত্তর করতে হবে। তাহলে এখানে তিনটা প্রশ্ন কত উত্তর থাকবে? সিপিসি, আর থাকবে এসআর অ্যাক্ট। এটা একটা গ্রুপ, এটা হলো গ্রুপ এ। তাহলে এখান থেকে দুইটা প্রশ্ন উত্তর করতে হবে মোটামুটি। তাহলে শর্ট সাজেশন যদি আমরা দিতে চাই, এখানে আমরা যে বিষয়টা আলোচনা, যে প্রশ্নগুলো দিতে পারি খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো সিপিসির জন্য হলো শর্ট সাজেশন যেটা বলতে পারি, আরজি ফেরত, আরজি প্রত্যাখ্যানের কারণগুলো কি কি, এই প্রশ্নটা আসতে পারে। আরজি ফেরত বা আরজি প্রত্যাখ্যানের কারণগুলো কি কি, আর এই আরজি ফেরত বা প্রত্যাখ্যানের বিরুদ্ধে প্রতিকারগুলো কি। কারো যদি আরজি প্রত্যাখ্যান হয় অথবা আরজি ফেরত পাঠানো হয়, তাহলে তার কোনো প্রতিকার আছে কি না। আরেকটা অংশ এখান থেকে আসতে পারে যে কোনো আরজি সংশোধনের দরখাস্ত আদালত নামঞ্জুর করে দেন কোন কোন কারণে। কারণে আদালত আরজি সংশোধনের দরখাস্ত নামঞ্জুর করে থাকে। আপিল বিচারাধীন অবস্থায় কি আরজি সংশোধন করা যায়? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ, তোমরা আরজি সংক্রান্ত বিষয়গুলো ভালো করে একটু পড়বা। হ্যাঁ, এবারের জন্য আরজি, আরজি ফেরত, আরজি প্রত্যাখ্যান, তারপরে এর মানে লিগ্যাল সিগনিফিকেন্সগুলো কি। হ্যাঁ, আরজি বা প্রত্যাখ্যান হলে তার বিরুদ্ধে কি কি কারণে প্রত্যাখ্যান হতে পারে। হ্যাঁ,
বা তার বিরুদ্ধে প্রতিকারগুলো কি কি, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আরজি সংক্রান্ত এই প্রশ্নটা তোমাদের ভালো করে পড়তে হবে। এদিক আরেকটা প্রশ্ন পড়া যায়, সেটা হলো নিষেধাজ্ঞা থেকে। নিষেধাজ্ঞা থেকে তোমরা একটা প্রশ্ন করতে পারো, যে প্রশ্ন আমি বই দিয়েছি তোমাদের এই নিষেধাজ্ঞা সংক্রান্ত। নিষেধাজ্ঞা সংক্রান্ত এই যে প্রশ্নটা আমি বই দিয়েছি সেই প্রশ্নটা পড়তে পারো। যেমন এখান থেকে পড়তে পারো নিষেধাজ্ঞা কি, স্থিত অবস্থার সঙ্গে নিষেধাজ্ঞার পার্থক্য কোথায়, কোন কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা যায় এবং কাদের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা কিংবা অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া যায় না, যেমন সরকারের বিরুদ্ধে দেওয়া যায় না, এটা খুব ইম্পর্টেন্ট। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ প্রদানের পূর্বে আদালত কি কি বিবেচনায় নিয়ে থাকেন। তিনটা জিনিস আদালত বিবেচনায় নিয়ে থাকেন। প্রাইম এপিসি কেস, ব্যালেন্স অফ কনভিনিয়েন্স, ইনকনভিনিয়েন্স, ইরিপারেবল লস, এই তিনটা জিনিস আদালত বিবেচনায় নিয়ে থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ আদালত লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে প্রতিকার কি, এটি হলো অর্ডার 39 রুল 1 সাব রুল 3-তে এই প্রতিকারের ব্যবস্থা আছে, দ্যাট ইজ 6 মাস পর্যন্ত সিভিল জেল এবং সম্পত্তি ক্রপ। এই নিষেধাজ্ঞার উপরে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তৃতীয়ত যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো আপিল, রিভিউ ও রিভিশন এর এই প্রশ্নটা আসতে পারে। অর্থাৎ এই আপিল, রিভিউ, রিভিশন থেকে যে প্রশ্নগুলো হতে পারে সেটা তোমরা পড়বা। এই তিনটা বিষয়ের উপর অবশ্যই একটা আমাদের প্রশ্ন থাকবে। অবশ্যই একটা থাকবে। আর এদিকে তোমাদের আর ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে এই তিনটা ভালো করে পড়ো, এখান থেকে তিনটা। এরপর আসে এসআর অ্যাক্ট। অ্যাক্ট, এখান থেকে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট খুব, সেটা হলো যে দলিল সংশোধন যেটা আছে, দলিল সংশোধন মামলা, এটা পড়তে পারো। দলিল সংশোধন থেকে যে প্রশ্নটা আমি দিয়েছি এই প্রশ্নটা পড়তে পারো। আর এদিক তোমাদের তবে বেশি ইম্পর্টেন্ট আর হলো ঘোষণামূলক ডিগ্রি সংক্রান্ত যে প্রশ্নটা দিয়েছি আমি, যে ঘোষণামূলক ডিগ্রি বলতে কি বোঝায়, সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে কখন ঘোষণামূলক ডিগ্রি প্রদান করা যায়, এ ধরনের ডিগ্রি জারি মামলার মাধ্যমে বাস্তবায়ন যোগ্য কিনা। এই প্রশ্নটা যেটা তোমাদের সাজেশনে তুলে দেওয়া হয়েছে, এই প্রশ্নটা আরো কয়েকটা অংশ আছে, এগুলো তোমরা পড়বা। অর্থাৎ ঘোষণামূলক ডিগ্রি কি বোঝায় তোমরা জানো সকলে, যে দুইটি বিষয়ে ঘোষণা চাওয়া যেতে পারে, একটা হলো সম্পত্তির অধিকার আর একটা হলো আইনগত চরিত্র। এই যে সেকশন 42 আন্ডারে, এবং তোমরা জানো যে এই মোকদ্দমার ডিগ্রি
বাস্তবায়নযোগ্য না, যদি মাত্র শুধু ঘোষণা চাওয়া হয়। তবে যদি ঘোষণা সহ আনুষঙ্গিক প্রতিকার চাওয়া হয়, ফার্দার রিলিফ চাওয়া হয়, ইন দ্যাট কেস দ্য ডিক্রি মে বি এক্সিকিউটেবল। এটা মনে রাখতে হবে। ডিক্লারেশন সিম্পলিসিটার বলে এটাকে, শুধুমাত্র ঘোষণা যদি হয়। যেমন ধরো একজন মহিলা একটা ঘোষণা চাইলেন যে অমুক তার স্বামী, এই মর্মে তিনি ঘোষণা চাচ্ছেন, তাহলে ইটস এ ডিক্লারেশন সিম্পলিসিটি, শুধুমাত্র ঘোষণা চাইলেন, তাহলে এই ডিগ্রিটা কার্যকর, জারি মামলার মাধ্যমে কার্যকর করা যায় না, বাস্তবায়ন করা যায় না। তেমনিভাবে একজন ব্যক্তির সম্পত্তি হ্যাজ বিন রংলি রেকর্ডেড ইন নেম অফ হিজ নেইবার অথবা হিজ আদার রিলেটিভস, অন্য আত্মীয় স্বজনের নামে এটা রংলি রেকর্ড হয়ে গেছে, কিন্তু the land is under his possession. In that case, the person whose land has been recorded wrongly in name of other person may sue to have a declaration that his right, title and interest has not been jeopardized by this wrong record of rights. এরকম একটা সিম্পল যদি তিনি ডিক্লারেশন মামলা করেন, অ্যাজ বিকজ যে দ্য ল্যান্ড আন্ডার হিজ পজিশন, জমিটা যেহেতু তার পজিশনে আছে, শুধুমাত্র wrongly recorded in name of others. এই যে ডিক্লারেশন বাই রং রেকর্ড অফ রাইটস হিজ টাইটেল হ্যাজ বিন ক্লাউডেড, এই যে ডিক্লারেশনটা, এটাকে বলা হয় ডিক্লারেশন সিম্পলিসিটি। এটাতে এই ডিক্লারেশন পাওয়ার পর তিনি সোজাসুজি এসি ল্যান্ড অফিসে গিয়ে মে প্রে টু হ্যাভ হিজ নেম মিউটেটেড, নামজারি তিনি করতে পারবেন, মিউটেশন করতে পারবেন। আর যদি এরকম হয় যে with the wrong record of rights, the land has been, the possession of the land has been taken away by the defendant or the person whose name has been wrongly recorded. In that case, the person whose right title has been denied by the wrong record of rights, the mere declaration would not suffice here. শুধুমাত্র যদি খতিয়ানটা ভুল, তার সত্য ক্লাউডেড হয়েছে, এই মর্মে যদি ডিক্লারেশন সিম্পলিসিটি চাই, তাহলে এটা ইজ নট সাফিসিয়েন্ট। তখন তাকে কি করতে হবে, ফার্দার রিলিফ হিসেবে অ্যাজ এ কনসিকুয়েন্সিয়াল হিসেবে ওই রং রেকর্ড অফ রাইটস ডিক্লারেশনের পাশাপাশি সিকিং রিকভারি অফ পজিশন, জমির পজিশনও তাকে চাইতে হবে। তাহলে ওইটাকে বলা হচ্ছে কনসিকুয়েন্সিয়াল রিলিফ, ওই রিকভারি অফ পজিশনটা। এই ধরনের মোকদ্দমা আবার জারি মোকদ্দমা করা যাবে। এটা একটু ডিস্টিংশন মনে রাখতে হবে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে ঘোষণামূলকটা খুব বেশি পড়ো, আর তোমাদের এই দুটো পড়লেই হবে মোটামুটি। ঘোষণাটা খুবই ইম্পর্টেন্ট এবার। আর তোমাদের তো লেখা শিখিয়েছি আমি, আরজি লেখা শিখিয়েছি, এখান থেকে একটা কোনো কারণে আরজি লেখা আসতে পারে। তো এটা মুছে দিচ্ছি, এগুলো তোমাদের সাজেশন আছে, জাস্ট আমি একটু আলোচনা করে দিচ্ছি। এরপরে আসো গ্রুপ বি। এখানে তোমরা জানো এই গ্রুপে থাকবে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 98। এখান থেকে তোমরা জানো দুইটা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা উত্তর করতে হবে। প্রশ্নের মান হলো 15। প্রশ্নের মান হলো 15। তাহলে আগে হলো 30, এখানে হলো 15, এই হলো 45, এই দুটো সাবজেক্টে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার এক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট হলো 144 ও 145 ধারার প্রসিডিংস করার আবশ্যকীয় উপাদানগুলো কি কি, এই সংক্রান্ত যে প্রশ্নটা আছে
এই প্রশ্নটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট তোমাদের এবারে পরীক্ষার জন্য সেটা হলো নারাজি দরখাস্ত। নারাজি দরখাস্ত বলতে কি বোঝায়, কখন ও কি অবস্থায় এই নারাজি দরখাস্ত আদালতে দাখিল করা যায়। নারাজি দরখাস্ত পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যে সকল ব্যবস্থা গ্রহণ করতে পারেন তা আলোচনা করুন। নারাজি অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তির কোনো প্রতিকার কি যদি থাকে সেগুলো কি এবং কোথায় পাওয়া যায়। এই প্রশ্নটা তোমরা পড়ো এবার। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। এই দুটো খুবই ইম্পর্টেন্ট। আর এই দিক থেকে আরেকটা পড়তে পারো, সেটা হলো যে অব্যাহতি, মুক্তি ও বেখুশির খালাসের মধ্যে পার্থক্য কি। অব্যাহতি, মুক্তি ও বেকসুর খালাসের মধ্যে পার্থক্য কি। ফৌজদারি কার্যবিধির 241 এ ধারার অধীনে কোন অপরাধের অভিযোগ থেকে অব্যাহতির বিবেচনা অব্যাহতি যে আমরা চাইতে পারি ক্রিমিনাল কোড থেকে যে কোনো অপরাধে, সেক্ষেত্রে 141 ধারায় কি ধরনের অব্যাহতি ক্ষেত্রে কোন কোন কারণগুলোকে বিবেচনা করে করা হয়ে থাকে, এই জিনিসগুলো আলোচনা করতে বলা হয়েছে। তোমরা জানো যে 241 এতে যে জিনিসটা বলা হয়েছে যে এটা হলো 4টা জিনিসকে বিবেচনা করতে বলা হয়েছে। একটা হলো রেকর্ড, দ্বিতীয় হলো ডকুমেন্টস, তৃতীয় হলো আসামিকে পরীক্ষা করবে আদালত যেরকম অভিযুক্ত মনে করেন, আর 4 নম্বর হলো উভয় পক্ষকে শুনবেন, উভয় পক্ষের আইনজীবীকে শুনবেন। এই 4টা জিনিস বিবেচনা নিয়ে তার কাছে যদি মনে হয় যে চার্জ ইজ গ্রাউন্ডলেস, এই শব্দটা কিন্তু লিখবা যদি প্রশ্ন আসে যে চার্জ ইজ গ্রাউন্ডলেস, তখন আদালত এই যে কোনো অপরাধের অভিযোগ থেকে আসামিকে অব্যাহতি দিতে পারে, ডিসচার্জ করতে পারে। আর অব্যাহতি, মুক্তি, বেখুশির খালাসের মধ্যে পার্থক্য এটা তোমরা সকলে জানো। অব্যাহতি হলো এট দ্য টাইম অফ ফ্রেমিং চার্জ গঠনের শুরুতেই যে তাকে অব্যাহতি দিয়ে দেওয়া,
তারপরে মুক্তি, তোমরা জানো মুক্তি সাধারণত এই শব্দটি ইউজ করা হয় 249 যে যখন বিচার চলমান একটা অবস্থায়, বিচার অবস্থায় ফর লং টাইম প্রসিকিউশন ফেলস টু প্রডিউস উইটনেস এট দ্য ট্রায়াল। এ ধরনের অবস্থা বিবেচনা করে আদালত আসামিকে রিলিজ দিতে পারে, এটাকে বাংলা বলা হচ্ছে মুক্তি। আর বেকুশির খালাস হলো অনলি আফটার ট্রায়াল ইজ ওভার, ট্রায়াল শেষ হওয়ার পরেই কেবল যদি prosecution or the complainant fails to prove the guilt, আসামির দোষ প্রমাণ করতে যদি ব্যর্থ হয় তাহলে এটা খালাস দিতে পারে। তাহলে তিনটাই হলো ছেড়ে দেওয়া বা মুক্তি বা অভিযোগ থেকে ছাড়া পাওয়া। তাহলে ডিসচার্জ হবে at the time of framing charge, মুক্তি হবে during trial if the prosecution or complainant fails to produce evidence, তখন হবে মুক্তি। আর খালাস হবে after taking evidence from both the sides, উভয় পক্ষের সাক্ষ্য সাবুত নেওয়ার পর আদালত যদি উপযুক্ত মনে করে যে আসামির দোষ প্রমাণিত হয়নি, সেক্ষেত্রে আসামিকে খালাস দিয়ে দেবে। ওকে, তাহলে এই শর্ট সাজেশনের ক্ষেত্রে এই তিনটা খুবই ইম্পর্টেন্ট, এই তিনটা বিষয়ের উপর তোমাদের পড়তে হবে। এরপরে আসো গ্রুপ সি। গ্রুপ সি এর ক্ষেত্রে আমাদের, তোমরা জানো পিনাল কোড হলো গ্রুপ সি তে। এখান থেকেও দুইটা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। এর প্রশ্নোত্তর মান হলো 15। তো এখানে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য সাজেস্ট করা হয়েছে, আশা করি তোমরা হয়তো পড়ছো ইতিমধ্যে এগুলো। তার মধ্যে আমরা যদি শর্ট সাজেশন করতে চাই সেক্ষেত্রে যেটা আমরা করতে পারি, শর্ট সাজেশন ক্ষেত্রে আমরা ওই রাইট অফ প্রাইভেট ডিফেন্স এই প্রশ্নটা এবার নেব। আগে প্রশ্ন অধিকার বলতে কি বোঝায়, আত্মরক্ষার অধিকার কত দূর পর্যন্ত বিস্তৃত? বিস্তৃত কোন ধরনের অপরাধের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। পরের অংশটি হলো কখন শরীর ও প্রতিরক্ষায় আক্রমণকারীর পর্যন্ত ঘটানো যায়। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এবার এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আত্মরক্ষার অধিকার, রাইট অফ প্রাইভেট ডিফেন্স থেকে। আর আরেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, সেটা হলো যে
আঘাত ও গুরুতর আঘাতের মধ্যে আঘাতের মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নটা থেকে যে অন্যান্য অংশগুলো আছে এই অংশটা তোমরা পড়বা। তারপরে শর্ট সাজেশন আরেকটা দেওয়া যেতে পারে, সেটা হলো অপরাধমূলক নরহত্যা ও খুন এর মধ্যে পার্থক্য কি? কখন অপরাধমূলক নরহত্যা খুন বলে গণ্য হয় বা কখন তা খুন বলে গণ্য হয় না। উদাহরণ আলোচনা করব। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার আর যে প্রশ্নটা দেওয়া যেতে পারে সেটা হলো চুরি ও চোরাই মাল কি বোঝায়? চুরির উপাদান কি? বিভিন্ন প্রকার চুরি ও চোরাই মাল গ্রহণের অংশটুকু। আর হলো চুরি গ্রহণ ও দস্যুতার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার তাহলে এখান থেকে চারটা প্রশ্ন এটা পড়লে আশা করি হয়ে যাবে। আর এটি আর কি তিনটা। স্যার এটার সাথে রিলেটেড কি প্রবলেমেটিক কোশ্চেন দেখা দরকার আছে, যে সমস্যামূলক যে প্রশ্নগুলো দেয়? সেটা তো দেখবাই কিছুটা। তো মেইন জিনিসগুলো জানা থাকলে তোমরা প্রবলেমটা করতে পারবা, আনসার করতে পারবা। আচ্ছা স্যার প্রবলেমেটিক কোশ্চেনে যে একটা ফরম্যাট দেখা যায় বিভিন্ন বইগুলোতে, এই ফরম্যাটগুলো মেইনটেইন করতে হবে না সাধারণ সহজ পদ্ধতিতে স্যার কিভাবে অ্যানসার করলে ওটা একটু মানসম্মত হয়, একটু যদি বলে দিতেন। প্রবলেমেটিক কোশ্চেন আনসার করার ক্ষেত্রে তোমার কাছে যে প্রবলেম চেয়েছে তোমার অত ডেকোরেশন করার দরকার নেই। জি তোমরা যে ডেকোরেশন দেখো বা যেভাবে করা হয় এত কিছু তোমার দরকার নেই। তোমার কাছে প্রবলেমটা কি বলছে তুমি এই সুন্দর করে লেখো সমস্যা, যে সমস্যা হেডলাইন দিয়ে আন্ডারলাইন করো, লিখে সমস্যাটা লেখো যে এই প্রশ্নটা, তারপরে আরেকটা শিরোনাম লেখো কি জানতে চাওয়া হয়েছে, সেটা লিখে একটা আন্ডারলাইন করো, তারপরে তোমার উত্তরটা কি হবে। তোমার উত্তরটা কি হবে সেটা তুমি লেখো। ওকে জি তিনটে জিনিস তাহলে স্যার, আলোচ্য সমস্যা, প্রতিক্রিয়া কি এবং সমাধান কি।
বাঁচাতে এতটুকু লিখলেই হবে। এর বেশি তারপরে আসুন গ্রুপ ডি। সি গেলাম। গ্রুপ ডি এর ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট, গ্রুপ ডি এভিডেন্স। এখানে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট বেশিরভাগের জন্য সেটা হলো এই দলিল বাতিল সংক্রান্ত যে প্রশ্নটা আছে তোমাদের এখান থেকে, দলিল বাতিল, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। 1 নম্বরে দলিল বাতিল বলতে কি বোঝায়? না, দলিল কি, তারপরে দলিল কত প্রকার, না এই প্রশ্নটা বাদ দিচ্ছি। এখান থেকে যে প্রশ্ন করব, ওই স্বীকরোক্তির উপর যে প্রশ্নটা দিয়েছিলাম, স্বীকরোক্তির উপর, অর্থাৎ কনফেশন ও অ্যাডমিশন, এইটার উপর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, কনফেশন আর অ্যাডমিশনের উপর। আর 2 নম্বর হলো ডাইং ডিক্লারেশন। ডাইং ডিক্লারেশনের উপর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা পড়বা। আর প্রশ্ন কঠিন হলে প্রশ্নটা আসতে পারে সেটা হলো ঘটনা সংক্রান্তের উপর যে প্রশ্নটা আছে, ঘটনা কি, কত প্রকার কি, এই প্রশ্নটা, ঘটনা কত প্রকার কি, কোন কোন ঘটনা প্রমাণিত, মিথ্যা প্রমাণিত, প্রুভড, নট প্রুভড, ডিসপ্রুভড, এই যে জিনিসগুলো আছে এই তিনটা, প্রুভড, নট প্রুভড, ডিসপ্রুভড বলতে কি বোঝায়, এর সঙ্গে এই জিনিসটা আসতে পারে, এটা ইম্পর্টেন্ট। তো এই তিনটা যদি পড়ো তোমরা তাহলে এখান থেকে আশা করি একটা প্রশ্ন পাবা। শর্ট সলিউশনের ক্ষেত্রে এরপর আসলো গ্রুপ ই। লিমিটেশন এই গ্রুপ এর ক্ষেত্রে লিমিটেশন থেকে যেগুলো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে হলো প্রথম যে প্রশ্নটা দিয়েছিলাম, তামাদি মার্জনা বলতে কি বোঝেন? এক নম্বরে তামাদি মার্জনা বলতে কি বোঝায়, ধারার অধীনে তামাদি
মওকুফের দরখাস্ত করা যায় কোন 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 বিষয়ে আমাদের মার্জনা চাওয়া যায় আমাদের মওকুফের যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হতে পারে। আমাদের মওকুফের যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হতে পারে কোন কারণগুলো? সাফিসিয়েন্ট কজ, যথেষ্ট কারণ। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। এবার এখান থেকে সামাজিক মার্জনা বলতে কি বোঝায়? পাশাপাশি কন্ডেনেশন পিটিশন তোমাদেরকে আমি ড্রাফট করে শিখিয়েছি, সেটাও এর পাশে শিখতে হবে। এটা আসতে পারে। যদি কোশ্চেন একটু বেশি কঠিন হয় তাহলে আমাদের ঘটনাগত আইনগত প্রশ্ন ব্যাখ্যা করুন, এটা হয়তো কোথাও লেজুক থাকতে পারে। ঘটনাগত এটা পড়া যেতে পারে। ঠিক হলো গ্রুপ ই, এবার হলো গ্রুপ এফ। গ্রুপ এফ বাংলাদেশ লিগ্যাল বার কাউন্সিল অর্ডার। এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে দুইটি, তার মধ্যে উত্তর দিতে হবে একটার। প্রশ্নের মান এখানে হলো 10। আর লিমিটেশন অ্যাক্টে তোমাদের দুইটা প্রশ্ন থাকবে, একটা উত্তর দিতে হবে, প্রশ্নের মান হলো 15। ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন থাকবে, এটার এবারের জন্য ইম্পর্টেন্ট হলো প্রশ্নটা আসতে পারে পেশাগত অসদাচরণ বলতে কি বোঝায়? পেশাগত অসদাচরণ বলতে কি বোঝায়? পেশাগত অসদাচরণের দায়ে দায়ী দায়ী টের বিরুদ্ধে কোন পদ্ধতিতে
কি ব্যবস্থা করা এই প্রশ্নটা শাস্তি বিধানের পদ্ধতি প্রয়োগের বিরুদ্ধে প্রতিকার কি? এই জিনিস, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এটা করতে পারেন। আর খুব বেশি হলে, তবে যদি এই প্রশ্নটা পড়ে রাখেন, আপনাদের যে কোনো প্রবলেম যাতে সব থেকে আপনার উত্তরণ পাওয়ার সম্ভাবনা আছে, সেটা হলো পেশাগত আচরণ। এই প্রশ্নটা পড়া সবচেয়ে নিরাপদ হবে আর কি। শিষ্টাচার প্রবলেম আসলে এখান থেকে আসবে। প্রবলেম আলোকে একজন সহ আইনজীবী মক্কেল আদালত কিংবা জনসাধারণের প্রতি তার আচরণ হবে সে আলোচনা করুন। এই প্রশ্নটা থেকে করলে এই ইয়াটা থেকে সেফ একদম, কারণ এখান থেকে প্রবলেম আসতে পারে, আবার এর থেকে আলাদা একটা প্রশ্ন হতে পারে। প্রবলেম আসলে মেইনলি এখান থেকেই প্রবলেমটা দেবে, এই শিষ্টাচার ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট থেকে এই জায়গায়। স্যার এটার কোশ্চেন তো অনেক বড়, তারপর এগুলার বিধিগুলিও তো স্যার মানে মনে রাখা কষ্ট, যদি কিভাবে ইয়া করতে পারে। 42টা বিধি আছে। জি স্যার। 42টা বিধি আছে, প্রবলেম দিতে পারে এখান থেকে। এখন মনে রাখবো কিভাবে, এখন কষ্ট করে মনে রাখতে হবে। স্যার 10 মার্কের জন্য স্যার কোশ্চেন আসলে স্যার এটা আমরা কিভাবে লিখবো স্যার? এটা তো অনেক বড় কোশ্চেন স্যার। ওই এক লাইন করে লিখতে হবে, 42টা লাইন লিখবা। বেশি লেখার দরকার নেই। তাহলে এইগুলো আমাদের শর্ট সাজেশন। এখন এখান থেকে তোমাদের মন্তব্য